বদল হয়েছে সরকারের। বারবার করে এই কথাটা আমরা শুনেছিলাম যে ভয় আউট, ভরসা ইন। এমনকি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবার পরে পরেই আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন মহিলাদের নিরাপত্তার বিষয়ে একেবারে জিরো টলারেন্স, কোথাও রেয়াত করা হবে না। আর এখনো বোধহয় 2 মাস হয়নি, বিভিন্ন জায়গাতে মহিলাদের উপরে নিপীড়নের খবর আসছে। মাত্র 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক। 10-11 বছরের একটা মেয়ে, বারুইপুরের, তাকে খুঁজে পাওয়া গেল না। তারপরে স্থানীয় একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হলো। বলা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং অভিযোগ এমনটাও যে স্থানীয় পুলিশের উপরে প্রভাব বিস্তার করা হয়েছিল রাজনৈতিক পরিচয় দিয়ে। বর্তমান শাসক দলের রাজনৈতিক পরিচয় দিয়ে পুলিশ প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করে যারা অভিযুক্ত তাদের থানা থেকে ছাড়িয়ে আনারও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে মানুষ। গণপিটুনিতে একজনের মৃত্যু। গোটা চিত্রটা আইনের শাসন বলে যেটাকে বলা হয় সেটার সাথে মিলছে না। আমরা সত্যি ভরসাটা খুঁজে পাচ্ছি না। যেমন করে বলা হয়েছিল যে ভয় আউট, ভরসা ইন, বদলালো পাল্টালো, কিন্তু ভরসা এলো কোথায়? ভরসা তো পেলাম না। ঠিক এখানেই আমরা প্রশ্নগুলো তুলব। তথাকথিত মূলধারার মিডিয়া এখন খুব জোরে সোরে প্রশ্ন করতে ভুলে গেছে। আমরা তো জানি ওই বৃহৎ পুঁজি চালিত যে মিডিয়া সেগুলো কিসের জোরে চলে, কাদের জোরে চলে, কিসের জন্য চলে, কাদের জন্য চলে আমরা সবাই জানি। আমরা আমাদের মতো করে প্রশ্নগুলো তুলব, কারণ আমরা আমাদের এই ব্যবস্থাপনাটাকে ভালোবাসি। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, প্রশাসন পুলিশ তার নিজের মতো করে কাজ করুক, আমাদের নতুন মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছে সেটা পালিত হোক। কিন্তু যদি না হয়, যদি অন্যথা হয়, প্রশ্ন তুলব। বারবার বলছি প্রশ্ন তুলবই। হ্যাঁ, এই প্রশ্ন তোলাকে কেন্দ্র করে কেউ যদি আমাদের অন্যভাবে ব্যাখ্যা করতে চান করতে পারেন, কারণ আমরা মনে করি সাংবাদিকতার দায় এটা শাসককে প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতাকে প্রশ্ন না করলে মিডিয়ার বিশেষণ হয়ে যায় গদি মিডিয়া, কিংবা এই রাজ্যে কিছুদিন আগে পর্যন্ত যা ছিল দিদি মিডিয়া। একদল দিদি মিডিয়া, অন্য দল গদি মিডিয়া। তার বাইরে মানুষের কথা কে বলবে, কিভাবে তুলে আনা হবে? আমরা আমাদের সীমিত পরিসরে সীমিত ক্ষমতার মধ্যেও বারবার এই প্রশ্নগুলো তুলব, কারণ টিকি কারোর কাছে বাধা নেই, কোনো দিকে ঝুঁকে নেই। আমরা যেখানে প্রশ্ন করার দরকার সেখানে প্রশ্নটা করব। আজ যেমন প্রশ্ন তুলতে চাইছি, বারুইপুরে যেটা হলো, সত্যি আইনের শাসন খুব জোরদার থাকলে এটা হতে পারত। আসলে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, মহিলা নিপীড়নের মানসিকতা সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, সমাজের দূষণ হয়েছে। কি করে তার প্রতিরোধ করা যাবে? সর্বস্তরে সেই আলোচনাটা করতে হবে। রাজনৈতিক হঠাৎ করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করবার জন্য কোনো বক্তব্য রাখলে হবে না, কিংবা রাজনৈতিক ফায়দা তোলবার জন্য হবে না। আমাদের সমাজের একটা বিশেষ অংশে মহিলাদের সম্পর্কে যে ভাবনাগুলো ক্রমশ গেড়ে বসছে, যে মহিলা মানে নিপীড়ন করা যায়, তাদের ভোগ করা যায়, এই ভাবনাটাকে সমূলে উৎপাটিত করতে হবে। এই উৎপাটন করবার জন্য আসলে ভাবনার পরিবর্তন দরকার। প্রতিদিন যে ভাবনার গুলো নিয়ে, মাথার মধ্যে যে ভাবনার জঞ্জাল নিয়ে আমরা এগোচ্ছি, সেটাকে পাল্টাতে হবে, পাল্টাতেই হবে। মহিলাদের মানুষ ভাবার অভ্যাস তৈরি করতে হবে। এই মানুষ ভাবার অভ্যাসটা তৈরি করতে না পারলে সমাজটা বদলাবে না, বদলাতে পারে না। না জ্ঞান দিতে চাইছি না, এটাই বাস্তব, এটাই সত্য। আসুন আমরা শুধু এই বিষয়টার উপর একটু আলোকপাত করি, একটু বোঝবার চেষ্টা করি। কেন ভরসা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও? কেন ভরসা বারবার হারিয়ে যায়? এত কথা বলা হচ্ছে, এত ঢক্কানিনাদ, এত পরিবর্তনের আওয়াজ, কিন্তু যা চলছিল তাই তো চলছে। সেই শঙ্খ ঘোষের কবিতার মতো, নিশানা বদলে গেল হঠাৎ সকালে, থেকে গেল শুধু, থেকে গেল বাণী। আমি যা ছিলাম আগে তাই থেকে গেছি আজও,
একই মতো থেকে যায় রাজ্য রাজধানী। স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন মর্মান্তিক ছবি, ভয়ঙ্কর ভয়াবহ একটা ছবি। গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে, মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে পড়ছে, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা সামনে চলে আসছে। বারবার এই দৃশ্যগুলো আমাদের কেন দেখতে হবে? কেন পুলিশ প্রশাসন নিজের দায়িত্ব মতো কাজ করে না? আমরা এই প্রশ্নটা বারবার তুলব। এই দেখুন, জনগণ, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, অগণিত সাধারণ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে। কেন নামতে হচ্ছে মানুষকে? কারণ প্রশাসন তার কাজ করছে না, প্রশাসন তার কাজ করতে পারছে না। একটা মেয়ে দুদিন ধরে নিখোঁজ থাকে, প্রশাসন তৎপর হয় না কেন? আমরা প্রশ্ন তুলবই, ভরসা পাচ্ছি না। বিশ্বাস করুন, এই ছবিগুলো, এই দৃশ্যগুলো আমাদের ভরসা দিচ্ছে না। আমরা ভরসা পেতে চাই, আবারও বলছি ভরসা পেতে চাই, ভরসা পাচ্ছি না। আসুন বিষয়টির উপরে আলোকপাত করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আলোচক হিসেবে দুজন, পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র, আমার অনুষ্ঠানের একদম নিয়মিত অতিথি, এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সৌমিত্র মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শ্যামলবাবুর কাছে প্রথম আসে। শ্যামলবাবু, যেটা বারবার করে বলা হয়েছিল, আপনি আমার অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এই ব্যাখ্যাটা দিয়েছেন যে আসলে সরকার পাল্টালো, সরকার যে মানসিকতা সেটা পাল্টায় না। আজও আমরা দেখছি, সত্যি ভরসা কি এলো? মানে যেটা বলা হয়েছিল, ভয় আউট ভরসা ইন, এটা তো ট্যাগ লাইন, স্লোগান, চমৎকার স্লোগান। এই স্লোগানে আমরা ভরসা রাখতে চেয়েছিলাম, কিন্তু ভরসা পেলাম কোথায়? একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তাতে প্রশ্ন তো আসবেই, প্রশ্ন তো আমাদের করতেই হবে। দেখুন, বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী সভায় বিরোধী দলনেতা হিসেবে একটা কথা বলছিলেন। কথাটা আমি হুবহু তুলে ধরছি, আপনার সমাজ মাধ্যমেও আপনি পাবেন, নিশ্চয়ই তার রেকর্ডিংও আপনার কাছে আছে। বিজেপি ক্ষমতায় এলে কি হবে? ধর্ষণ বলে কোনো শব্দ থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে, সকালে জমা করব, বিকেলে খরচ করে দেব। এখন এই বক্তব্যটা যখন উনি রাখেন, আমি দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে জানি এই বক্তব্যটা সাংবিধানিকও নয় এবং আইনিও নয়। কিন্তু তবু কোথায় যেন একটা মনের মধ্যে একটা আশ্বাস এসেছিল যে এই মানুষটা যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, তাহলে এই যে ধর্ষণের মতো একটা মহা পাপের বিরুদ্ধে তার যে একটা তীব্র ঘৃণা, এইটা আমাদের হয়তো মহিলাদের সম্মান রক্ষার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নেবে, এটা কোথাও যেন মনে হয়েছিল। এবং উনি মুখ্যমন্ত্রী হয়েই বললেন ভয় আউট ভরসা ইন। কিন্তু বিগত এই তো 2 মাসও হয়নি, এর মধ্যেই যেসব ঘটনা ঘটছে তাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলছেন যে এখন এটা পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয়, এবং পশ্চিম বাংলায় শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে, সেইটা যেন কোথায় গিয়ে একটু মানে কৌতুকের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই কদিনে অনেকগুলি ধর্ষণের ঘটনা কিন্তু খবরে এসেছে, ছোট করে হলেও, গদি মিডিয়াতেও ছোট করে হলেও এসেছে। এবং এনআরএস হাসপাতালে একজন মহিলা চিকিৎসক তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও ছোট্ট করে একটা খবর হয়েছে। গত 7ই জুন দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন একটা হোটেলে একজন আদিবাসী কিশোরী গণধর্ষিতা হলেন এবং পরে তার ওই মৃতপ্রায় দেহটা ওই জাতীয় সড়কের ধারে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা ফেলে রেখে দিয়েছিল। তো ওখানে অভিযোগ উঠেছিল যে ওই কিশোরীকে বুদবুদ থেকে ওই দুর্গাপুরের হোটেলে নিয়ে এসেছিলেন আরএসএস এর একজন মহিলা কর্মী। এখন এই অভিযোগটা সম্পর্কে আমার মনে কিঞ্চিত সন্দেহ আছে, কারণ আমি যতদূর জানি
আরএসএস এ কোনো মহিলা সদস্য থাকতে পারেন না। আরএসএস শুধুই পুরুষদের জন্য। দ্বিতীয় ঘটনাটা 30শে জুন, তার মাঝে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। 30শে জুন দুর্গাপুরে আরো একটা আদিবাসী কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন, এবং এক্ষেত্রে আরো মারাত্মক অভিযোগ যে পুলিশ নাকি পরিবার এবং যারা আন্দোলন করছিলেন, থানায় ডেপুটেশন দিচ্ছিলেন, তাদেরকে বলেছে ঘটনাটা চেপে যান, ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই করবেন না, সংবাদ মাধ্যমে আনবেন না। এখন এই দুটোই কিন্তু অভিযোগ, প্রমাণিত সত্য নয়, যে কারণে আপনি এই বিষয়টাকে বেনিফিট অফ ডাউটে রাখতে পারেন। কিন্তু গত 5ই জুলাই যে ঘটনা ঘটলো, তাতে কিন্তু আর বেনিফিট অফ ডাউটে কিছু রাখা যাচ্ছে না। 4ঠা জুলাই একটি মেয়ে, 10 বছর বয়স তার, সেই মেয়েটি নিখোঁজ হলো। সিসিটিভির ফুটেজ জোগাড় করে দুজন যুবককে চিহ্নিত করে তার পরিবার এবং প্রতিবেশীরা ওই বারুইপুর থানায় তারা অভিযোগ দায়ের করলেন। পুলিশ সারা রাত পড়ে পড়ে ঘুমোলো। তার পরের দিনকে গ্রামবাসীরাই ওই একটা পুকুর থেকে ওই বাচ্চাটির মরদেহ উদ্ধার করলেন, এবং অভিযোগ হচ্ছে যে মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট আসছে ততক্ষণ মেয়েটি ধর্ষিতা হয়েছে কিনা এটা বলা যাবে না, কিন্তু মেয়েটির নৃশংসভাবে হত্যা হয়েছে। মেয়েটিকে নৃশংসভাবে খুন করে পুকুরের জলে বস্তায় বেঁধে ডুবিয়ে দেওয়া হয়েছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, পুলিশের কাছে যখন এই পরিবারটি গেল তার আগের দিন, তারপরে যদি পুলিশ একটু তৎপর হতো, পুলিশ যদি মেয়েটিকে খোঁজার কাজে নিজেদের লাগাতো, বিশেষত ওই সিসিটিভি ফুটেজের ধরে যে সন্দেহভাজন যে ব্যক্তি, তাদেরকে চিহ্নিত করে যদি তাদের ধরার চেষ্টা করত, তাহলে হয়তো মেয়েটিকে আমরা হারাতাম না, মেয়েটি হয়তো বেঁচে থাকত। আরো ভয়ঙ্কর জিনিস যেটা, যে গ্রামবাসীরা 4 জন অভিযুক্তকে ধরে স্থানীয় ফাঁড়িতে জমা করলেন, কিন্তু একজন বিজেপির মন্ডল সভাপতি, আমি সমাজ মাধ্যমে ওই প্রতিবেশীদের যে বক্তব্য শুনেছি, তাতে নামটা উঠে এসেছে শান্তনু মন্ডল, আবার কেউ কেউ বলছেন শঙ্কর মন্ডল। সে নাকি থানায় গিয়ে ওই ওই যে মানে আউটপোস্ট, সেখানে গিয়ে ওই 4 জন অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এখন ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জায়গাটা, আগের যে সরকার ছিল, আপনি একটু খেয়াল করে দেখবেন, সেই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়, তখনকার মুখ্যমন্ত্রী, তিনি ছুটে গিয়েছিলেন ভবানীপুর থানায় কিছু দুষ্কৃতী ছাড়িয়ে আনতে। এখন আপনি একটু ভালো করে ভেবে দেখুন, একজন মুখ্যমন্ত্রী থানা থেকে যদি দুষ্কৃতীদের ছাড়াতেই হয়, তিনি নিজে কেন থানায় যাবেন? তিনি তো তার কোনো আধিকারিকের মাধ্যমে থানায় খবর দিলেই তো চুপি চুপি কাজটা হয়ে যাবে, কেউ জানতে পারবে না। তাহলে মুখ্যমন্ত্রী থানায় গেলেন কেন? গেলেন এই কারণে যে একটা বার্তা সারা পশ্চিম বাংলার নিচের তলার পুলিশ কর্মীদের কাছে, থানার কাছে পৌঁছিয়ে দিলেন, যে যদি শাসক দল, অর্থাৎ তখন তৃণমূল কংগ্রেস, তার কোনো লোককে কিন্তু পুলিশ ধরতে পারবে না। যদি ধরো, আমি যেভাবে এই দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এলাম, যেহেতু এরা তৃণমূলের দুষ্কৃতী, একই রকম ভাবে স্থানীয় নেতারা তারাও কিন্তু থানা থেকে এই দুষ্কৃতীদের ছাড়িয়ে আনবে। অর্থাৎ দুতরফে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, তার দলের স্থানীয় নেতাদের বললেন যে থানায় যদি তৃণমূলে তোমাদের কোনো দুষ্কৃতীকে ধরে, তোমরা এইভাবে ছাড়িয়ে আনবে, আমি আছি। আর পুলিশকে, থানাগুলোকে মানে অলিখিত নির্দেশ জারি হয়ে গেল এই কাজের মধ্য দিয়ে, যে তোমরা কিন্তু বাবা ওই তৃণমূল কংগ্রেসের কাউকে কিন্তু ধরতে বা লকআপে ভরতে পারে। একই রকম ভাবে আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা প্রকৃতপক্ষেই আশা করেছিলাম যে এবারে অন্তত অবস্থাটা বদলাবে,
কিন্তু আতঙ্কের জায়গা এইখানে যে এই ঘটনাটা কিন্তু অবস্থাটা আদৌ কোনো বদলায়নি। পুলিশ কিন্তু পুলিশের জায়গাতেই আছে এবং শাসক দলের নেতা পরিচয়ে কেউ ওই অভিযুক্তদের ছাড়িয়ে আনছে। অর্থাৎ শাসক দলের নেতার এই ক্ষমতা রয়েছে যে অভিযুক্তদের ছাড়িয়ে আনা। এটাই আমি এটাই খুব একবারের জন্য হ্যাঁ, আমি এটাই খুব একবারের জন্য মারাত্মক। বলবো না যে বিজেপির শীর্ষ নেতাদের নির্দেশে এই স্থানীয় মণ্ডল সভাপতি তিনি ওই অভিযুক্তদের ছাড়াতে গিয়েছিলেন, কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে বিজেপি দলকে সর্বপ্রথম দল এবং সরকারকে যে কাজটা করা উচিত ছিল সেই কাজটা কিন্তু তারা করেননি। সেই কাজটা হচ্ছে এই অভিযোগটা, অর্থাৎ বিজেপির ওই স্থানীয় নেতা গিয়ে চারজন অভিযুক্তকে ছাড়িয়ে এনেছে। এই অভিযোগটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, অতিরঞ্জিত হতে পারে। একদম এটা যাচাই করা ছিল ঠিক। প্রথম যেটা কাজ ছিল সরকারের যে এটা যাচাই করে দেখা, এবং যদি সত্যি হয় তাহলে তৎক্ষণাৎ ওই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করা এবং তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কোনো জায়গায় কোনো শাসক দলের নেতা পুলিশের কাজে বাধা দিতে না পারে, পুলিশকে প্রভাবিত করতে না পারে। এবং আর একটা জিনিসের প্রয়োজন ছিল রাজধর্ম পালনের জন্য উপযুক্ত নিরপেক্ষ তদন্ত করে দ্রুততার সঙ্গে দেখা যে হ্যাঁ পুলিশ যেই তার আগের দিন সন্ধ্যেবেলা থেকে সারা রাত কোনো কাজ করেনি, সকাল 10টায় ওই মরদেহ উদ্ধারের আগে পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা ছিল না, এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে স্থানীয় পুলিশের যে আধিকারিকরা আছেন তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দরকার, হলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার একটা প্রয়োজন ছিল। আরো একটা ঘটনা ঘটে গেছে, জনরোষে একজন অভিযুক্ত বলে সন্দেহভাজন তিনি কিন্তু মারা গেছেন। এখন এই ব্যক্তিটি যিনি গণপ্রহারে মারা গেলেন তিনি অভিযোগ মানে সত্যি অপরাধী হতে পারেন, আবার নাও পারেন। যতক্ষণ না তদন্তে বেরিয়ে আসছে যে এই ব্যক্তিটি এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল ততক্ষণ আমরা বলতে পারছি না যে এ অপরাধী, কিন্তু এ অভিযুক্ত ছিল। এখন পুলিশ যদি যথাযথ ব্যবস্থা নিতে ওই পরিস্থিতির গুরুত্ব বুঝে যথেষ্ট সময় পেয়েছিল কিন্তু একদম, তাহলে হয়তো এইরকম একটা উত্তপ্ত ঘটনাটা একদম এরকম উত্তপ্ত পরিবেশ তৈরি হতো না। এখন কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজধর্ম পালনের যেমন একটা বড় সুযোগ এসে গেছে, সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যদি মনে করেন সত্যিই মনে করেন যে আইনের শাসন তিনি চান, শাসকের আইন চান না, তাহলে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় শুধু অভিযুক্তদের ধরে তাদের যারা অপরাধী তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই হবে না। স্থানীয় যে নেতা পুলিশের কাজে প্রভাব ঠিক অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে এসছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দল থেকে বহিষ্কার করতে হবে। এবং যে পুলিশ আধিকারিকরা বা কর্মীরা এইরকম ব্যাপক নেগলিজেন্সি দেখিয়েছে এবং কার্যত পরিস্থিতির গুরুত্ব ন্যূনতম উপলব্ধি করতে পারেননি, কারণ পুলিশের দোষেই কিন্তু এই গণপ্রহার এই মৃত্যুর ঘটনাটা ঘটেছে। একদম আমি আসবো আপনার কাছে, আমি জানতো না যে এরকম, আমি আপনার কাছে আসবো শ্যামলবাবু, আমি আসবো আপনার কাছে। আমি একটু জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিট গঠন করা হয়েছে, তদন্ত চলছে। আজকে তিনি গতকালই তিনি যেটা পুলিশ প্রশাসনও জানিয়েছে যে তিনি ওই মৃতের মা বা বাবার পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন যে যাবতীয় শাস্তির ব্যবস্থা করা হবে, তদন্ত চলছে। কিন্তু যে প্রশ্নগুলো শ্যামলবাবু তুললেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত প্রশ্ন, যেভাবে ঘটনাটা ঘটেছে তার গুরুত্ব বিবেচনা প্রত্যেকটা বিষয় কেন তদন্তের আওতায় আসবে না, কেন পুলিশ প্রশাসনের ওই দায়িত্ব এখনো পর্যন্ত সামনে এলো না, কারা ছাড়িয়ে এনেছে সে বিষয়ে বিজেপির এখনো কোনো বক্তব্য নেই কেন, সেই এটাও কিন্তু বড় প্রশ্ন। আমি সৌমিত্র বাবুর কাছে আসবো, আইনজীবী হিসেবে সৌমিত্র বাবুর কাছে আবার জিজ্ঞাসা। সৌমিত্র বাবু, গোটা ঘটনাটা আপনার মনে হচ্ছে যে আসলে আগের সরকার এই সরকারের রং পাল্টায় কিন্তু সরকারের ধরনটা, আমি যে বলছিলাম মানসিকতাটা আদৌ কি বদলাচ্ছে?
দর্শককে শুভেচ্ছা, শ্যামলবাবুকে শুভেচ্ছা এবং অনুপম আপনাকেও শুভেচ্ছা। আসলে ভারতবর্ষের ডেমোক্রেসি এতে আমি একজন রাজনীতি করা ব্যক্তিত্ব, অনেক বছর, প্রায় 48 বছর আমি রাজনীতি করেছি। এই পুলিশ নামক যে বস্তুটি আছে, বস্তু মানে হচ্ছে চলমান বস্তু, এই পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্যে যার উপর দায়িত্ব ন্যস্ত থাকে, সব ক্ষেত্রেই সব রাজ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজের হাতেই স্বরাষ্ট্র দপ্তরটা রাখেন। পুলিশের জন্য যে আলাদা একটা মন্ত্রিত্বের ডিপার্টমেন্ট দরকার, এটা কোনো সরকারি কেন গুরুত্ব দেন না, এটা কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে বুঝতে পারি না। যেহেতু আমি আইনের লোক, পুলিশ নিয়ে আমাদের কাজ করতে হয়, যদিও আমি সিভিল প্র্যাকটিশনার, খুব একটা পুলিশের সঙ্গে আমাদের ইন্টারাকশন করতে হয় না। সমস্ত মুখ্যমন্ত্রীদের যে রাজ্যেই যাবেন আপনি দেখবেন তিনি স্বরাষ্ট্র দপ্তরটা হাতে রেখেছেন, ম্যাসিভ ফেলিওর হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একজন স্বরাষ্ট্র দপ্তর হাতে রেখে তিনি ছাড়িয়ে আনতে গেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। এই যে প্রথম গলদ হচ্ছে, আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে নিজের হাতে স্বরাষ্ট্র দপ্তর রাখা এটা একটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এর জন্য দরকার সেই ধরনের মানুষদের টিকিট দিয়ে জিতিয়ে আনা যারা দীর্ঘদিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত ছিলেন। আমি এক্ষুনি 2-3-4 জনের নাম বলতে পারি, কিন্তু সেটা বাঞ্ছনীয় নয় অনলাইনে বলার জন্য। পুলিশ দপ্তর নিয়ন্ত্রণ করার আইনমন্ত্রী হওয়ায় দুটো কিন্তু খুব কঠিন। আমাকে যদি আইনমন্ত্রী করে দেয় আমি দপ্তর সামলাতে পারবো না। আইন আমি জানি, কিন্তু দপ্তর আমি সামলাতে পারবো না। কারণ আইন দপ্তর সামলাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে বিষয়ের সঙ্গে এফআইআর বা জিডি যেগুলো করা হয় তার মধ্যে একটা রিলেশনকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে হয়, না হলে আইন কখনো সঠিক পথে যায় না। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এই যে 11 বছরের মেয়েটাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হলো সূর্যপুরে, যেটা বারুইপুর শহর থেকে খুব কাছে, এবং গ্রামের মানুষ চেষ্টায় তুললো এবং এখনো পর্যন্ত পোস্টমর্টমের রিপোর্ট আসেনি। সাসপেক্ট করা হচ্ছে তাকে প্রথমে গ্যাং রেপ করা হয়েছে, তারপরে তাকে ভারী কিছু দিয়ে তাকে গলাটা চেপে দেওয়া হয়েছে, তারপরে শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। এর জন্য ইন্দ্রজিৎ তাঁতি বলে একজনকে সন্দেহ করে পাবলিক তাকে পিটিয়ে মেরেই দিল। এই যে পাবলিকের রোষ, পাবলিক এটা বুঝতে পারে না। আপনি যাকে সন্দেহ করলেন তাকে বাঁচিয়ে রাখুন, তার মুখ দিয়ে তো অনেক ওরাল এভিডেন্স আমরা পেতে পারি। আমি তো আইনজীবী হিসেবে মনে করি তাকে মেরে দিলেন তো কি কাজটা হলো? আপনাদের রোষে একজন চলে গেল, আপনি কিন্তু কেসটা ক্ষতি করলেন। এরপরে প্রভাস আমার জিজ্ঞাসা, সমিতবাবু এখানে জিজ্ঞাসা যে এটা কি পুলিশ প্রশাসন একটা ব্যর্থতার ইঙ্গিত নয় যে একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো? ওটা তো বলার অনেক কিছু আছে, আমি আসছি, কিন্তু ধীরে ধীরে বলতে হচ্ছে। এই যে প্রভাস মন্ডল, এটা কাগজেও ভুল প্রকাশ হয়েছে। প্রভাস মন্ডলের টোটো করেই মেয়েটিকে আনা হয়েছিল। প্রভাস মন্ডল হচ্ছে টোটো চালক, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, তাকেও উত্তম মধ্যম পেটানো হয়েছে, তবু তাকে পুলিশ বাঁচিয়ে হসপিটালে দিয়েছে। মেয়েটি একটা বন্ধুর জন্মদিনের গিফট কিনতে গেছিল, তারপর থেকে মেয়েটির সঙ্গে তার বাড়ির লোকের আর কোনো যোগাযোগ নেই। এখন নিন্দুকরা বলবে 11 বছরের মেয়ে কেন রাত্রিরে কিনতে গেছিল? রাত্রিরের তো ঘটনা নয়, এটা কোনো মতেই রাত্রিরের ঘটনা নয়। এটা একদম দুপুর সূর্যের আলোর ঘটনা। আমরা কি তাহলে বর্ষাহীন হয় আউট যদি হয়, একটা মেয়ে তাহলে 11 বছর বয়স বলে সে দোকানে গিফট কিনতে যাবে না? আমি পূর্ণ রেসপেক্ট দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দামোদর ভাই মোদীকে 100 বার, কিন্তু নরেন্দ্র দামোদর ভাই মোদীর এই কথার রেস ধরে বলি যে কেন গ্রামের মানুষকে বস্তাটা তুলতে হবে পুকুর থেকে? কেন পুকুর থেকে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, বারুইপুর থানা, লালবাজার ক্রাইম ডিপার্টমেন্ট যেগুলো আমাদের আইনে আছে, তারা কেন এইটা পারলো না পুকুর থেকে তোলার জন্য? মেয়েটার কিন্তু বডিটা ডিকম্পোস্ট হয়ে গেছে, অনেকটাই ডিফর্মড হয়ে গেছে মুখগুলো। এইটার ব্যর্থতার কারণ কি? তাহলে তার দায়টা কে নেবে?
তার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরকেই নিতে হবে। এবং এই যে পুলিশ, এখনো একটা পুলিশকে কখনো শোকজ করা হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি, এবং তাকে কোনো রকম ভাবে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়নি। পুলিশের অপদার্থতার জন্য আজকে এই বডিটা ডিকম্পোস্টের দিকে গেল। এখনো পর্যন্ত 2-3 জন ধরা পড়েছে, সেটাও কিন্তু সাসপেক্টেড। যদি এদের 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারে, আইনে কিন্তু এদের আপাতত টেম্পোরারি বেল দিতে বাধ্য থাকবে কোর্ট। এই যে বেলে বেরোবে, এরপরে এই ট্রায়ালটা কিন্তু ক্রমশই দেখা যায় আমরা খুব ঝুলে যায়, মানে স্লো হয়ে যায়। কারণ বিভিন্ন এভিডেন্স জোগাড় করার পর তারপর যখন কেসটা শুরু হয় ডিফ্যাক্টো উইটনেসের ফেভারে স্টেট কেস হিসেবে, সেটা কিন্তু অনেক সময় লেগে যায়। তার ব্রাইট এক্সাম্পল আমরা অভয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যে কারণে এখানে আমাদের পরিষ্কারভাবে ভারতীয় ন্যায় সংহিতায় সেকশন 66 এবং পরিষ্কারভাবে বলা আছে সেকশন 103 এবং সেকশন 65, এই 3টি ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে, যেগুলো আগে ছিল আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 376 এবং 302 এ। সেকশন 65 এ কি বলছে, খুব গুরুত্বপূর্ণ সেকশন। 12 বছরের কম, মানে আমাদের যেটা বলি আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা বলি 12 বছরের কম যদি কোনো শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়, তখন সেই অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে প্রমাণ হলে তার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হওয়া একদম বাধ্যতামূলক। সেকশন 66 এ কি বলেছে, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার কথা বলছি, যেটা ইন্ডিয়ান পেনাল কোড, পরিষ্কার বলা আছে যে সেখানে পানিশমেন্ট ফর কজিং ডেথ, মৃত্যুর কারণ হলে কি বলছে, যদি কারুকে খুন করা হয় ডাইরেক্টলি হিট করে, যে মাথায় করুক, গলায় করুক, যেখানে করুক, অথবা তাকে খুন করা হলো না, এমন ভাবে মারা হলো সে জিন্দেগি ভর মানে পার্মানেন্টলি সে কোমায় চলে গেল, মানে তার আর জ্ঞান ফিরবে না, দ্যাট ইজ ট্যান্টামাউন্টস টু ইনসিডেন্ট অফ মার্ডার। এই সেকশন 66 এ বলা আছে এক্ষেত্রে তার মৃত্যুদণ্ড, তার যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড মানে 14 বছর নয়, 19 বছর নয়, Till death, এখন একদম, till death, একদম। পর্যন্ত টিল ডেথ পর্যন্ত এখন হচ্ছে এই যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে।